আচ্ছা, বাঁকানো বা কার্ভড আর্কিটেকচার দেখলে কি কখনো মনে হয়েছে এই সুন্দর ডিজাইনগুলোর ভেতরে আসলে কি ঘটছে? মানে ফিজিক্সের কি দারুণ সব খেলা চলছে এর পেছনে। বাইরে থেকে শুধু একটা সুন্দর নকশা মনে হলেও এর ভেতরে কাজ করে একদম সলিড বিজ্ঞান। তো চলুন আর দেরি না করে এই কার্ভড বিমের ভেতরের রহস্যটা আজ একটু খুঁটিয়ে দেখা যাক। আজকের এই গাণিতিক যাত্রায় আমরা মূলত এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। প্রথমে কার্ভড বিমের প্রেক্ষাপট, এরপর টুইস্টিং বা মোচড় সমস্যা, সার্কুলার ফোর্সের বিশ্লেষণ, স্ট্রাকচারাল স্ট্যাবিলিটি ক্যালকুলেশন, ফিক্সড সেমিসার্কুলার বিম এবং শেষে কাস্টিগলিয়ানোর সেকেন্ড থিওরেম। মানে একদম বাস্তবের বড় স্থাপনা থেকে শুরু করে আমরা ধীরে ধীরে মাইক্রো লেভেলের গাণিতিক উপপাদ্যের গভীরে ঢুকে যাব। তো শুরুতেই আসা যাক ১ নম্বর সেকশনে, বাঁকানো বিমের প্রেক্ষাপট। খাতার পাতার ফর্মুলাগুলো বাস্তবে কিভাবে আমাদের চারপাশের জগৎ তৈরি করছে সেটাই এখানে দেখব। আর এই ব্যাপারটা কিন্তু দারুণভাবে প্রমাণ করে যে একাডেমিক থিওরি বাস্তবে কতটা নিখুঁতভাবে কাজ করে। এই বিশাল কংক্রিটের কার্ভড বিমগুলোর দিকে একবার তাকান। এগুলো পুরো গোলাকার জলাধার বা পানির ট্যাঙ্কটিকে কিভাবে শক্তভাবে ধরে রেখেছে, তাই না? এত বিশাল একটা কাঠামো শূন্যে কিভাবে ব্যালেন্স করে দাঁড়িয়ে আছে, সেটাই হলো আমাদের আজকের আলোচনার আসল ভিত্তি। অবশ্য শুধু পানির ট্যাঙ্কি নয়, এই ধরনের স্ট্রাকচার আমরা আরও অনেক জায়গাতেই দেখি। ভবনের বাঁকানো মেঝে, আধুনিক অ্যাপার্টমেন্টের স্টাইলিশ ব্যালকনি, পার্কিং লটের কার্ভড র্যাম্প, বিশাল হলরুম, সবখানি এই কার্ভড বিমে ছড়াছড়ি। ফিজিক্সের মূল অংশে যাওয়ার আগে এই রিয়েল ওয়ার্ল্ড উদাহরণগুলো মাথায় রাখা ভালো, কারণ এতে পুরো ব্যাপারটা ভিজুয়ালাইজ করতে সুবিধা হয়। এবার চলুন ২ নম্বর সেকশনে, মোচড় বা টুইস্টিং সমস্যা। এটাই আসলে সেই মূল ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ যা একটা সাধারণ সোজা বিম থেকে এই বাঁকানো বিমগুলোকে পুরোপুরি আলাদা করে দেয়। এখানে সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্টটা হচ্ছে সোজা আর বাঁকানো বিমের বেসিক পার্থক্য। সোজা বিমের ক্ষেত্রে সব কিন্তু বেশ সিম্পল, কারণ লোড সরাসরি সাপোর্টের লাইনের ওপর পড়ে। কিন্তু কার্ভড বিমের ক্ষেত্রে গেমটা পুরো বদলে যায়। এখানে লোডের ভারকেন্দ্র বা সেন্টার অফ গ্র্যাভিটি সাপোর্ট লাইনের একদম বাইরে চলে যায়। আর এর ফলেই সাধারণ বেন্ডিং আর শেয়ারিংয়ের সাথে যুক্ত হয় একটা মারাত্মক জিনিস, যাকে আমরা বলি টর্শনাল মোমেন্ট বা মোচড়। এই মোচড় সামলানোই হলো আসল খেলা। পরিস্থিতিটা আসলে কতটা সিরিয়াস সেটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। সাপোর্টগুলোকে যদি শক্তভাবে ফিক্সড বা কন্টিনিউয়াস না রাখা হয়, তাহলে কি হবে? ওই যে টর্শনাল ফোর্স, তার কারণে বিমটা মুহূর্তের মধ্যে ভেঙে পড়বে আর পুরো কাঠামোটা স্রেফ উল্টে যাবে। মানে বাঁকানো বিমের ক্ষেত্রে সাধারণ নরবরের সাপোর্টের কোনো জায়গায় নেই। এবার আসি ৩ নম্বর সেকশনে, বৃত্তাকার বল বিশ্লেষণ। এই যে এত সব মারাত্মক ফোর্সের কথা বললাম, এগুলোকে আসলে গাণিতিকভাবে মডেল করা হয় কিভাবে? চলুন ডায়াগ্রাম দিয়ে বিষয়টা একটু অ্যানালাইজ করে দেখি। শুরুতেই এই সম্পূর্ণ সার্কুলার রিংয়ের ম্যাক্রোভিউটার দিকে একটু নজর দেয়া যাক। এখানে খেয়াল করলে দেখবেন জ্যামিতিক সিমেট্রি বা প্রতিসাম্যের কারণে বিমের ওপর পড়া পুরো লোডটা প্রতিটি কলামের মধ্যে একদম সমানভাবে ভাগ হয়ে যাচ্ছে। লোড ডিস্ট্রিবিউশনের এর চেয়ে পারফেক্ট উদাহরণ আর কি হতে পারে? এবার চলুন একটু ভেতরের দিকে এগোই। পুরো রিং থেকে যদি আমরা শুধু দুটো কলামের মাঝখানের একটা অংশ, মানে এই এবি সেগমেন্টের দিকে জুম করি, তাহলে কি দেখব? এখানে পরিষ্কার দেখা যাচ্ছে কিভাবে নির্দিষ্ট রিয়াকশন মোমেন্টগুলো এর ওপর কাজ করছে। কেন্দ্র থেকে আসা দূরত্ব আর অ্যাঙ্গেল, এই দুটো জিনিস এখানে কতটা ইম্পর্ট্যান্ট তাই ডায়াগ্রাম থেকেই বোঝা যায়। ব্যাপারটাকে আরেকটু মাইক্রো লেভেলে দেখতে আমরা যদি স্লাইস এনের দিকে জুম করি, তাহলে ফোর্সের মেকানিজমটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এখানে রেডিয়াল বা ব্যাসার্ধ অক্ষের চারপাশে যে মোমেন্ট তৈরি হয় সেটা ঘটায় বেন্ডিং, আর অন্যদিকে ট্যানজেনশিয়াল বা স্পর্শকীয় অক্ষের চারপাশের মোমেন্টটাই হলো সেই কালপ্রেট যা ওই মোচড় বা টর্শনটা তৈরি করে। এই দুই মোমেন্টের পার্থক্য ধরতে পারাটাই হচ্ছে এখানকার আসল চাবিকাঠি। আমাদের ৪ নম্বর সেকশন হল কাঠামোগত স্থিতিশীলতা গণনা। এতক্ষণ তো ফোর্সের কথা শুনলাম, কিন্তু ইঞ্জিনিয়াররা প্র্যাকটিক্যালি এই জটিল ফোর্সগুলো হিসাব করেন কিভাবে? চলুন সে ম্যাথমেটিক্যাল টুলসগুলো একটু দেখে নিই। এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? পৃষ্ঠার পর পৃষ্ঠা জটিল সব ক্যালকুলাসকে কত সুন্দরভাবে এই ফোর্স কোএফিসিয়েন্ট বা বলের সহগের একটা সিম্পল টেবিলে নিয়ে আসা হয়েছে। জাস্ট ভাবুন, একজন ইঞ্জিনিয়ারকে এখন শুধু সাপোর্টের সংখ্যা বা এনের মানটা জানতে হবে, ব্যাস। সেটা দিয়েই খুব সহজে ম্যাক্সিমাম নেগেটিভ, পজিটিভ আর টর্শনাল মোমেন্টের কোএফিসিয়েন্টগুলো বের করে ফেলা সম্ভব। জটিল ম্যাথকে কিভাবে সহজে ইউজ করা যায়, এটা তার একটা দারুণ উদাহরণ। এবার স্ট্রাকচারাল স্ট্রেসের এই ভিজুয়াল রিদম বা ছন্দটা একটু খেয়াল করুন। এই গ্রাফগুলোতে একদম স্পষ্ট যে বক্ররেখা বরাবর ঠিক কোন পয়েন্টগুলোতে শিয়ার, বেন্ডিং আর টর্শন একদম সর্বোচ্চ চূড়ায় বা পিকে পৌঁছাচ্ছে আর কোথায় গিয়ে জিরো হয়ে যাচ্ছে। ডিজাইন করার সময় ইঞ্জিনিয়ারদের সবচেয়ে বেশি চোখ রাখতে হয় ঠিক এই গ্রাফগুলোর দিকেই।
চলে এলাম 5 নম্বর সেকশনে, ফিক্সড সেমি সার্কুলার বিম। সার্কুলার রিং থেকে বেরিয়ে এসে এবার রিয়েল ওয়ার্ল্ডের আরেকটু অ্যাডভান্সড একটা সিনারিও নিয়ে কথা বলা যাক। এখানে আমরা দেখছি দুই প্রান্তে ফিক্সড করা একটা অর্ধবৃত্তাকার বা সেমি সার্কুলার বিম, যা একটা কংক্রিটের স্ল্যাবকে সাপোর্ট দিচ্ছে। এখন খেয়াল করুন, এই ওয়ান ওয়ে স্ল্যাব থেকে আসা ডিস্ট্রিবিউটেড লোড কিভাবে সেই পরিচিত 3 ধরনের ফোর্স মানে শেয়ার, বেন্ডিং আর টর্শন তৈরি করছে। আগেরটার চেয়ে সিনারিওটা একটু বেশি জটিল হলেও এর পেছনের কোর ফিজিক্স কিন্তু একেবারেই সেম। আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। 6 নম্বর সেকশন, কাস্টিগ্লিয়ানোর দ্বিতীয় উপপাদ্য। বাঁকানো বিমের এই জটিল ডিফ্লেকশন সলভ করার জন্য এটাই হলো সবচেয়ে পাওয়ারফুল ম্যাথমেটিক্যাল টুল। এই একাডেমিক থিওরেমটা একটু মনোযোগ দিয়ে শোনা দরকার। থিওরেমটা বলছে, কোনো বিন্দুতে প্রয়োগ করা বলের সাপেক্ষে একটা স্ট্রাকচারের মোট ইন্টারনাল এনার্জির ফার্স্ট পার্শিয়াল ডেরিভেটিভ হল সেই বলের প্রয়োগ বিন্দুতে তার ক্রিয়ারেখার দিকে ঘটা ডিফ্লেকশনের সমান। মানে এই পার্শিয়াল ডেরিভেটিভের কনসেপ্টটা শুনতে যতটা খটমটে লাগছে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের কাছে এটা ততটাই কাজের। কার্ভড স্প্যানের যে কোনো জটিল ডিফ্লেকশন মাপার জন্য এটাই হলো তাদের মাস্টার কি। তো এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? এই যে কার্ভড বিমগুলো সোজা বিমের চেয়ে কতটা আলাদা আর জটিল সেটা তো পরিষ্কার হলোই। শেষে শুধু একটা পয়েন্ট ভাবার জন্য রেখে যাচ্ছি। এরপর যখন শহরের কোনো সুন্দর কার্ভড র্যাম্প বা ঝুলন্ত ব্যালকনির দিকে তাকাবেন, তখন হয়তো দৃষ্টিটা একটু অন্যরকম হবে। কারণ আমরা এখন জানি, শুধু কংক্রিট আর রড নয়, এই চমৎকার স্থাপনাগুলোকে সগর্বে দাঁড় করিয়ে রেখেছে কিছু অদৃশ্য টুইস্টিং ফোর্সের নিখুঁত গাণিতিক হিসাব। সত্যি আমাদের চারপাশের এই ইঞ্জিনিয়ারিংয়ের জগৎটা আক্ষরিক অর্থে দারুণ রোমাঞ্চকর। আজকের আলোচনা এ পর্যন্তই। এতক্ষণ এই স্ট্রাকচারাল রহস্য উন্মোচনের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।